সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। যে সমস্ত টপিকস থাকে ব্যক্তি কেন্দ্রিক বা লাভবান ধরনের কোন টপিকস নিয়ে, কিন্তু আজকের আলোচনার বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। এই ঢাকাতে প্রায় 20 বছর যাবত থাকি, এরকম কোন টপিকস আমি আজ পর্যন্ত দেখিনি। যারা আজকের এই আলোচনা উদ্যোক্তা, আমি তাদেরকে সম্মান প্রদর্শন করছি যে আসলে মানুষের যেরকম মেরুদণ্ড থাকে, মেরুদণ্ডহীন একটা মানুষ কিন্তু ওই জীব নয়। আবার দেখা গেল যে শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু আসলে এই কথাটা অসত্য প্রমাণ করার যথেষ্ট সুযোগ রয়েছে। কারণ শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে ঢাকা ইউনিভার্সিটি থেকে যে লেখাপড়া কেন্দ্র পাশ করেছে সে কি করে একদম দর্শক হয়? শিক্ষায় যদি মেরুদণ্ড হয়, জাতির মেরুদণ্ড হয়, তাহলে যে এদেশে মন্ত্রী হয়েছে, ডক্টর হয়েছে, সে কি করে আমেরিকায় বাড়ি করে? আসলে শিক্ষায় জাতির মেরুদণ্ড এ কথাটা যদিও সত্য, কিন্তু এটাকে যথেষ্ট প্রমাণ না করানোর মতো তথ্য আমার জানা আছে। আসলে আসলে বিষয়টা আমি যতটুকু আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব যে আসলে পারিবারিক জিনিসটা কি। মানুষ হুইস হিসাবে জন্মগ্রহণ করে দুনিয়াতে আসে, তারপরে মা বাবার শিক্ষা সে হুতে অর্থাৎ ব্যক্তিতে সে পরিণত হয়। তো এখন দেখা যাচ্ছে যে আমার একটি ছেলে ক্লাস 10-এ পড়ে বা ক্লাস 5-এ পড়ে, সে যখন স্কুলে যাচ্ছে, বাংলাদেশের আরেকজন সচিব বা একজন পুলিশ কর্মকর্তা ছেলেও স্কুলে যাচ্ছে, ড্রেস একই আছে, কিন্তু যখন লাঞ্চের সুযোগ হয় বা টিফিনের একটা সময় হয়, তখন দেখা গেল যে আমার ছেলে হয়তো একটা রুটি বা দেখা গেল একটা পরোটা বাড়ির থেকে নিয়ে গেছে, কোন রকমের টিস্যুর ভিতরে মুড়িয়ে, সে ওই টিস্যু মুড়িয়ে খুলে তার সেই খাবারটা সে খেয়ে নিচ্ছে। পাশেই দেখা গেল তার বন্ধু, সে মুরগি আনছে, এখানে রোস্ট এনেছে, এখানে কাবাব এনেছে, সুন্দর বোতলে পানি নিয়ে এসেছে। তখন আমার ছেলে লেখাপড়ায় ভালো হলো, সে নিজের মনের কাছে সে দুর্বল ফিল করে যে না, ওরা অনেক বড় লোক। এই যে চোরের ছেলে অবৈধভাবে টাকা উপার্জন করে নিয়ে যে আমার ছেলের পাশে বসে, আমার ছেলের পাশে বসে সে ভালো খাবার খাচ্ছে, এই যে আমার ছেলের যে মানসিক একটা হ্যারাসমেন্ট বা দুর্বল সে করে ফেললো, এইখান থেকে পরিত্রাণের পথই হচ্ছে পারিবারিক শিক্ষা। পারিবারিক শিক্ষা যেমন চাকরিতে যখন একজন মানুষ দীর্ঘদিন যাবত চাকরি করে, তখন তার প্রমোশনের ক্ষেত্রে তার এসিআরটাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিবেচনায় আনে। ঠিক সাংবাদিকতার জগতে যারা ওই কোন রকম কলম নিয়ে খাতা নিয়ে দৌড়াদৌড়ি করে, তারাই একসময় ডিউজের, বিএফইউজের বা প্রেস ক্লাবের নেতৃত্ব দিচ্ছে। অর্থাৎ মানুষ ছেলে বিয়ে দিচ্ছি, বিরাট অনুষ্ঠান করছি, কিন্তু আসলে পারিবারিক শিক্ষায় যদি তার ভিতর না থাকে, তার সাথে যার সাথে আমরা বিবাহ বন্ধন আবদ্ধ করাচ্ছি বা দিচ্ছি, সেটা জাতির জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। কারণ অন্যায়ভাবে টাকা উপার্জন করছে, করে সে এখন কি করছে, বিলাসী জীবন যাপন করছে, সেভাবে তার সন্তানকে সে লালন পালন করছে। তার সন্তান কষ্ট কি জিনিস, সততা কি জিনিস, তা তার ছেলে কখনোই বোঝেনি। এখন আমি মনে করি যে বাংলাদেশকে যদি সমৃদ্ধশালী, সমৃদ্ধ তো আমার বাড়িতে আমি লাউ গাছ কেটে আমি সেখানে ওই ফুল গাছ লাগিয়ে দিলাম, আর এই দেশ সমৃদ্ধ হলো, এত সহজ না। আমার সংসার, আমার ছেলে মেয়েদেরকে আমি সুশিক্ষা দিলাম, বাংলাদেশ সমৃদ্ধশালী হলো, এই কথা সত্য নয়। আগে প্রথম আমাকে ভালো হতে হবে, সমাজকে ভালো হতে হবে, আর সমাজ যদি ভালো করতে হয়, রাষ্ট্রে সুন্দর লোক নেতৃত্ব দিতে হবে। রাষ্ট্রের নেতৃত্বে যতদিন পর্যন্ত ইনসাফ ব্যক্তি, সৎ এবং যোগ্য ব্যক্তি যতদিন পর্যন্ত ক্ষমতা না আসবে, ততদিন পর্যন্ত সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করা সম্ভব নয়। কারণ আমার বাড়িতে আমি কলা গাছ কেটে যদি এখন আপেল গাছ লাগাই, আমি 5,000 কোটি টাকার মালিক হই, তার মানে বাংলাদেশ জাতীয়ভাবে কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। বাংলাদেশ যদি বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে হয়, তাহলে আমাদের এই দেশ পরিচালনার ক্ষেত্রে সুন্দর, সৎ, যথাযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দিতে হবে। আপনি তথ্যমন্ত্রী বানাচ্ছেন, দেখা গেল সে ছিল ডাক্তার। আপনি বানাচ্ছেন এলজিডি মন্ত্রী, সে ছিল দেখা গেল যে আপনার সাংবাদিক। এই যে অপেশা ভিত্তিক অনভিজ্ঞ লোককে দিয়ে জায়গা মানে দখল করানো হচ্ছে, এবং তারা কি করতেছে, টাকার বিনিময়ে মারিং কাটিং করে সেখান থেকে বড় অঙ্কের টাকা নিয়ে বিদেশে বাড়ি গাড়ি বানাচ্ছে। যেমন আমরা কথার কথা ইউরোপীয় ইউনিয়নের কথা বলি, ইউরোপীয় ইউনিয়নের লোক কিন্তু হাফ প্যান্ট পরে। ইউরোপীয় ইউনিয়নের জন্য আমরা যে খাবার সেগুলো তারা খায় না, কিন্তু তারা কিন্তু ফাইল আটকে 5,000 টাকা মানুষের কাছ থেকে ঘুষ নেয় না।
করব যে এদেশে যদি ক্যাডার ভিত্তিক তাদেরকে চাকরি দেওয়া হয়, অন্তত তাদেরকে এই পরীক্ষা, ভাইভা, ইন্টারভিউ যা কিছু নেওয়া হোক, তাদের এসিআরটা টান দেওয়া হবে, তার আব্বা কি করতো, তার দাদা কি করতো, তাদের ভিতরে মানবিকতা ছিল কিনা, সমাজপতি ছিল কিনা, সততা ছিল কিনা, ন্যায় বিচার তারা প্রতিষ্ঠিত করেছে কিনা, সমতা তারা প্রতিষ্ঠিত করেছিল কিনা, তার বাবা বা কোনোদিন অভাবী মানুষকে 5,000 টাকা দিয়ে হেল্প করেছিল কিনা, তার আব্বা কোনোদিন কারোর মেয়ে বিয়ের জন্য ওই পাড়া প্রতিবেশীর কাছে 2,000 টাকা দিয়েছিল কিনা। যদি এইগুলি থাকে, আমি মনে করি তাদেরকে ক্যাডার ভিত্তিক হিসেবে চাকরি দেওয়া এদেশে দরকার, এবং এইগুলি যতদিন বাস্তবায়ন হবে ততদিন পর্যন্ত ভালো মানুষ এই দেশের নেতৃত্ব দিতে পারবে না। এই হলো আমার একটি মতামত। পাশাপাশি আর একটি মতামত হলো, আমরা যারা এরকম সংগঠন আছে, সেই সংগঠনের মধ্য দিয়ে আমি মনে করি জাতীয়ভাবে একটা প্ল্যাটফর্ম তৈরি করে যে সরকারি ক্ষমতায় আসুক, আমরা দলগত রাজনীতি যারা করবে তারা প্রতিবন্ধিতার শামিল। যেমন আমি একটা বাস্তব কথা বলতে পারি, এই 17 বছর বা 16 বছর শেখ হাসিনা সরকারের নিয়ন্ত্রণ করেছে, তারা দুর্নীতি করেছে, ভালো কথা। এখন যারা এসেছে তারা দেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটা তারা প্রতিষ্ঠিত করতে পারেনি। এই দেখেন, যে সমস্ত ছেলেরা সিরা স্যান্ডেল পড়তো তারা এখন গুচি কোম্পানির প্যান্ট পরে। যে ছেলেরা 1,000 টাকার জন্য শ্যামলী মাটিতে বসে থাকতো, সেই ছেলেরা এখন 3,000 কোটি টাকার মালিক। তাদের পাসপোর্ট ব্লক করা হয়েছে, যেমন মাগুরা জেলের মহাজন তার ভিতরে একজন। এভাবেই একজন এসছে, সে মারিং কাটিং করে নিয়ে চলে যাচ্ছে, আবার নতুন এক পীর সাহেব আসছে, সে মারিং কাটিং করে নিয়ে চলে যাচ্ছে, আবার ঠাকুর আসছে, মারিং কাটিং করে নিয়ে যাচ্ছে, আবার কোটটাই পরে বিলাতের একজন আসছে, মারিং কাটিং করে নিয়ে। এভাবে তো মারিং কাটিং এর উপরে আমরা আছি, এভাবে আর কতকাল? এই দেখেন, আপনি বলেছেন যে পারিবারিক শিক্ষা অবশ্যই যদি করতে হয়, তাহলে স্কুলে আমি যখন পরীক্ষা দিয়েছি ক্লাস 5 থেকে, আমি পাস করেছি ক্লাস 6 এ, আমি উঠে গিয়েছি, জীবনে কোনোদিন ভর্তি হতে হয়নি। এর যারা করেছে তারা ভর্তি হয়েছে। এখন সমগ্র বাংলাদেশের ভিতরে ওপেন চাঁদাবাজি চলছে। আমার ছেলে পাস করেছে, এখন তার ভর্তি হওয়ার জন্য 1.5 লাখ টাকা দিতে হবে, 50,000 টাকা দিতে হবে। পৃথিবী থেকে আশ্চর্য ইতিহাস বাংলাদেশে, আমার ছেলে পাস করার পর আমার ছেলেকে আবার 7 এ ভর্তি করার জন্য টাকা দিতে হবে। মানে তার পাস করার অর্থ কি হলো? এগুলো হচ্ছে ডাকাতি। এই ডাকাতি কৌশলে আমার আপনার পকেট থেকে টাকা কেটে নিয়ে আসে ষড়যন্ত্র, সেটাকে বন্ধ করতে হবে। আর এই বন্ধ করার জন্য আরেকটি উচিত শিক্ষা আছে। আমি সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথিকে বলবো যে আপনারা বড় পরিসরে চলেন, ভালো জায়গায় জানান। যদি একজনের বাবা চোর হয়, তো সেই বাড়িতে একটা সাইনবোর্ড টানানোর বিধান হোক। এদেশের সংবিধান মানুষের জন্য, মানুষের জন্য যদি সংবিধান হয়, এটা আল্লাহ প্রদত্ত সংবিধান না, যেটাকে চেঞ্জ করা যাবে না। আপনি সংবিধান চেঞ্জ করেন, যে প্রমাণিত হয়েছে যে দুর্নীতিগ্রস্ত বা যে ধর্ষক, যে স্মাগলার, তার বাড়িতে একটা সাইনবোর্ড টানানো থাকে, এটা স্মাগলারের বাড়ি, দেখবেন ওই বাড়িতে কেউ বিয়ে করতে যাবে না, আর এক স্মাগলার ছাড়া। যে চুরি করেছে, লেখা থাকে এটা চোরের বাড়ি। আমি রিয়াজউদ্দিন আহমেদ মাগুরা জেলা যদি চোর হই, প্রমাণিত হই, একটা ক্রাইটেরিয়া দিক যে এই পর্যন্ত হলে তার বাড়িতে এই ধরনের সাইনবোর্ড হবে। আমার বাড়িতে সাইনবোর্ড হবে, আলহামদুলিল্লাহ মেনে দেবো। আমার সন্তান যদি করতে, আমি নিজে হাতে সাইনবোর্ড পুঁতে দেবো। তাহলে চোরদের হাত থেকে এদেশের মানুষকে মুক্ত করার জন্য আজকে যে সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সমস্যার যে আলোচনার আয়োজন করেছে, আমি তাদের অভিনন্দন জানাই। এবং আপনাদের উপস্থিত আছেন, আমি তাদের সুদীর্ঘ সুখী সমৃদ্ধি জীবন এবং সততার সাথে আপনার নেতৃত্বে আপনাদের সাথে আছি, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।